গ্লোবাল আঙিনা ইউটিউব চ্যানেলে আমি সায়ন আপনাদের স্বাগত জানাই। আমাদের দেশ, আমাদের জন্মভূমি, আমাদের কর্মভূমি ভারতবর্ষ, এই ভারতবর্ষকে ঘিরে রয়েছে আমাদের কত স্বপ্ন। আগামী দিনে বিশ্ব মানচিত্রে আমাদের দেশ ভারতবর্ষ আরও উন্নত স্থানে অধিষ্ঠিত হোক, এটা আমরা চাই। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের শত্রুরা সেটা কখনোই হতে দিতে চায় না। বিগত কয়েক বছর ধরেই তারা সক্রিয় হয়েছে যাতে ভারতবর্ষের অভ্যন্তরে একটা অস্থিরতা তৈরি করা যায় কিংবা ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করা যায়। এর আগে আমরা দেখেছি যে ভারতবর্ষকে টুকরো টুকরো করার জন্য একটা স্লোগান উঠেছিল, ভারত তেরে টুকরে হোঙ্গে। পরের অংশটা একটা ধর্মীয় স্লোগান, আমি সেটার উল্লেখ করলাম না। কিন্তু দেশকে ভেঙে ফেলার এই চক্রান্ত যখন শুরু হয় এবং সেই চক্রান্তের সঙ্গে যখন যুক্ত হয়ে যায় দেশের অভ্যন্তরের কোনো গোষ্ঠী, তখন চিন্তা হয় বই কি। তো সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, আমি সে প্রসঙ্গে পরে কোনো একদিন আসবো। কিন্তু আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে একটা বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে ভারতবর্ষকে অস্থির করে তোলার জন্য। বিশেষত ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে কেন্দ্র করে একটা অস্থিরতা তৈরির চেষ্টা কিন্তু করে চলেছে এক শ্রেণীর আন্তর্জাতিক চক্রান্তকারী। তারা ভারতবর্ষের উন্নতির অগ্রগতিকে পছন্দ করছে না। তারা অনেকেই চায় ভারতবর্ষ ঠিক আজ থেকে 50-60 বছর আগের ভারতবর্ষ হয়েই পড়ে থাকুক। তারা ভারতবর্ষকে এখনও দেখতে চায় সেই ভারতবর্ষ হিসাবে যে ভারতবর্ষ একসময় আমেরিকা সহ পশ্চিমী দেশগুলির দাক্ষিণ্যে বা দয়ায় কোনো রকমে টিকে ছিল। বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হতো ভারতবর্ষকে। বিজ্ঞান সহ প্রযুক্তির নানান ক্ষেত্রে ভারতবর্ষ তখন ছিল পিছিয়ে পড়া একটি দেশ। কিন্তু বর্তমানে ভারত অনেক ক্ষেত্রেই অভাবনীয় উন্নতি করেছে। আজ আমরা পৃথিবীর 4র্থ বৃহত্তম অর্থনীতি। সামরিক ক্ষেত্রেও আমরা যথেষ্ট উন্নতি করেছি, পৃথিবীর 4র্থ শক্তিশালী দেশ এই মুহূর্তে। এছাড়া আমাদের দেশ প্রযুক্তিগত ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি করছে। এই দেশের এই উন্নতি সেটা কিন্তু অনেক দেশ সহ্য করতে পারছে না। হয়তো তাদের মধ্যে বেশ কিছু দেশ একসময় আমাদের মিত্র দেশ হিসাবে, তথাকথিত মিত্র দেশ হিসাবে অনেক সাহায্য সহায়তা করেছিল। আমি আসবো সেই দেশগুলোর প্রসঙ্গে, কিন্তু তার আগে বলি মূল প্রসঙ্গটা বা মূল ঘটনাটা। আমাদের নর্থ ইস্ট বা উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য আছে, সেই 7টি রাজ্যকে কেন্দ্র করে কোনো একটা বৃহত্তর ষড়যন্ত্রের জাল যারা বুনছিল, এমন কয়েকজন ব্যক্তিকে সম্প্রতি ধরেছে এনআইএ, আমাদের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এবং যারা ধরা পড়েছেন তাদের মধ্যে একজন মার্কিন নাগরিক সহ আছেন 6 জন ইউক্রেনীয় নাগরিক। মোট 14 জনের দল ছিল বলে এনআইএ জানাচ্ছে। তো তার মধ্যে 7 জন ধরা পড়েছে। যে মার্কিন নাগরিক ধরা পড়েছে তার নাম ম্যাথু ভ্যান ডাইক। আমেরিকার বাল্টিমোরের বাসিন্দা তিনি নিজেকে দাবি করেন তিনি একজন প্রাক্তন সৈনিক, একজন আন্তর্জাতিক ব্যবসায়ী এবং সন্স অফ লিবার্টি ইন্টারন্যাশনাল নামে একটি মিলিটারি কন্ট্রাক্টিং ফার্মের প্রতিষ্ঠাতা। তার ওয়েবসাইটে তার সম্পর্কে এসবই বলা আছে। ম্যাথু ভ্যান ডাইক তো ধরা পড়েছেন এবং তার সঙ্গে 6 জন ইউক্রেনীয় নাগরিক ধরা পড়েছে। এখন এখানে সবথেকে বড় যে বিষয়টি, যে এই যে মার্কিন গুপ্তচর বা ষড়যন্ত্রকারী, আপনারা কি বলবেন জানি না, এবং তার সঙ্গে থাকা 6 জন ইউক্রেনীয় যাদের ধরা হয়েছে, তাদের গতিবিধি সংক্রান্ত তথ্য কিন্তু ভারতকে দিয়েছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা কিছুদিন আগে। রাশিয়া আমাদের মিত্র দেশ, দীর্ঘকালের মিত্র দেশ। যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখনও রাশিয়া আমাদের মিত্র দেশ ছিল, আজও তার আমাদের মিত্র আছে। সেই মিত্রতা কিন্তু তারা বারে বারে দেখিয়েছে। সেটা ভারতকে কম মূল্যে ক্রুড অয়েল দেওয়াই হোক কিংবা ভারতকে সামরিক প্রযুক্তি দেওয়াই হোক। সাম্প্রতিককালে 5th জেনারেশন ফাইটার জেট সুখোই 57 তারা ভারতকে বিক্রির প্রস্তাব দিয়েছে এবং তার সঙ্গে অবশ্যই টেকনোলজি ট্রান্সফার বা সোর্স কোড ট্রান্সফারের বিষয়টিও সামিল আছে। অর্থাৎ রাশিয়া ভারতের বিশ্বস্ত বন্ধু, অতীতেও ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। সেই রাশিয়ার গোয়েন্দা সংস্থা আমাদের এই তথ্য দেয় যে ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে কিন্তু এরকম একটা চক্রান্তের জাল বোনা হচ্ছে, যা হয়তো ভবিষ্যতে উত্তর পূর্বাঞ্চলকে আরও অস্থির, অশান্ত করে তুলতে পারে। যারা ধরা পড়েছে সেই মার্কিন নাগরিক এবং তার সঙ্গে থাকা ইউক্রেনীয় নাগরিক, যতটুকু জানা গেছে তারা ভারতের মিজোরাম রাজ্য থেকে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে মায়ানমারে প্রবেশ করেছিল এবং সেখানে তারা মায়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী যারা সেখানকার জুন্টা সরকারের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে তারা সামরিক প্রশিক্ষণ দিচ্ছিল, এমনটা তারা দাবি করেছে। তারা সেই সমস্ত বিদ্রোহীদের উন্নত ড্রোন প্রযুক্তি বা জ্যামিং টেকনোলজি এইসব দিতে গিয়েছিল বা দিচ্ছিল। 2024 সাল থেকেই তারা সেখানে অ্যাক্টিভ ছিল, এমনটাই কিন্তু খবর পেয়েছে এনআইএ। কিন্তু চিন্তার বিষয় এটাই, তারা বিগত 2-3 বছর ধরে ধীরে ধীরে ভারতবর্ষে এসেছিল, হয়তো একই তারিখে আসেনি। বিভিন্ন সময় তারা এসে বিগত 2-2.5 বছর ধরে সক্রিয় হয়েছিল। আসাম থেকে তারা প্রবেশ করেছিল মিজোরামে যেতে গেলে বা নর্থ ইস্টের কোনো রাজ্যে যেতে গেলে একটি বিশেষ পারমিটের প্রয়োজন হয়। সেই পারমিট তাদের কাছে কিন্তু ছিল না, অর্থাৎ কিনা বৈধ কাগজপত্র তাদের কাছে ছিল না। তারা গোপনে ভারতবর্ষের এক রাজ্য থেকে আরেকটি রাজ্যে প্রবেশ করে এবং সেখান থেকে পরবর্তীকালে চলে যায় মায়ানমারে।
এই ভ্যান ডাইক এবং তার সঙ্গে থাকা 6 ইউক্রেনীয়, তাদের আসল উদ্দেশ্য কি শুধু এইটুকুই যে তারা মায়ানমারে জুন্টা সরকারকে উৎখাত করার জন্য বিদ্রোহীদের ট্রেনিং দিতে গিয়েছিল, বা এইটুকুই কি তাদের উদ্দেশ্য ছিল, সেই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ট্রেনিং দেওয়া, নাকি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অস্থির করা? ইতিপূর্বে আলফা এবং উত্তর পূর্বের আরও কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠন যারা বর্তমানে এই মুহূর্তে অনেকটাই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বা সম্পূর্ণরূপে ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, তাদেরকে আবার সক্রিয় করার কোনো চেষ্টা কি করছিল তারা? এমন প্রশ্ন কিন্তু গোয়েন্দাদের মধ্যেও যেমন দেখা দিয়েছে, তেমনি আমাদের মতো সাধারণ মানুষ যারা এই খবরটি পেয়েছেন, আমরাও কিন্তু চিন্তায় পড়ে গিয়েছি। আমাদের এনআইএ গোটা ভারতবর্ষ জুড়েই সন্ত্রাসবাদীদের যে নেটওয়ার্ক, সেগুলো কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করার কাজটা খুব সফলভাবে করে চলেছে। এনআইএ বেশ কয়েক বছরে বেশ কিছু সংখ্যক সন্ত্রাসবাদীকে ধরেছে, তাদের স্লিপার সেল বা টেরর মডিউলকে কিন্তু তারা ধরতে পেরেছে, সেই সমস্ত টেরর মডিউলের নেটওয়ার্ককে তারা ছিন্ন করতে পেরেছে। এহেন পরিস্থিতিতে নর্থ ইস্ট থেকে আবার একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা তাদের সাহায্যকারী কোনো একটি গ্রুপকে ধরতে পারার বিষয়টি কিন্তু মোটেই হেলাফেলা করার মতো নয়। ভ্যান ডাইক এবং তার সঙ্গে থাকা ইউক্রেনীয় নাগরিকরা, একটু তাদের নামগুলো বলে দিই, অদ্ভুত খটোমটো নাম তাদের। ম্যাথু অ্যারন ভ্যান ডাইক একমাত্র মার্কিন নাগরিক যারা ধরা পড়েছে তাদের মধ্যে, এবং বাকি 6 জন ইউক্রেনীয় নাগরিক হচ্ছে পেত্রো হুবড়া, এছাড়া আছেন ম্যাক্সিম হোনচারুক, সুকমানভস্কি আইভেন, স্টেফান কিভ মারিয়ান, সিলভিয়েক তারাস এবং কামিনস্কি ভিক্টর। এরা হলেন সেই সমস্ত ইউক্রেনীয় নাগরিক যারা ধরা পড়েছেন। কিন্তু এরা কি করতে এসেছিলেন ভারতবর্ষে? মিজোরামের মধ্য দিয়ে কেনই বা তারা মায়ানমার গেলেন? কেন বৈধ কাগজপত্র নিয়ে তারা কাজ করছেন না? কেনই বা তারা অবৈধভাবে আসাম থেকে মিজোরামে প্রবেশ করেছেন? প্রসঙ্গত বলি, এরা কিন্তু ভারতবর্ষে এসেছিলেন মূলত ট্যুরিস্ট ভিসা নিয়ে, কিন্তু তারপর তাদের কাজকর্মের গতিবিধি কিন্তু একদমই সন্দেহজনক হয়ে গেল। তো এখন তারা ধরা পড়ার পর তাদেরকে তো ইন্টারোগেট করবে এনআইএ, নিশ্চয়ই নতুন তথ্যও আসবে, কিন্তু এই ঘটনাটি কিন্তু অত্যন্ত চিন্তার, আশঙ্কারও বটে। তবে এখানে আবার পুনরায় সেই রাশিয়ার কথা বলতে হচ্ছে। রাশিয়া কিন্তু আবার আদি অকৃত্রিম বন্ধুর মতো ভারতকে গোয়েন্দা তথ্য দিয়েছে, সহায়তা করেছে। এখানে একটা ব্যাপার বলতে হয় যে এই যে দীর্ঘ সময় ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, এই যুদ্ধের সময় কিন্তু আমেরিকা সহ গোটা পশ্চিমী দুনিয়া ইউক্রেনের পাশে আছে। ভারত এই যুদ্ধ থামানোর জন্য বারবার অনুরোধ করেছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে একমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই যুদ্ধের সমস্যার সমাধান হতে পারে, যুদ্ধ কিন্তু কোনো অপশন হতে পারে না। অর্থাৎ ভারত বারবার কিন্তু শান্তির কথা বলেছে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলেছে। ভারত স্পষ্টভাবে কিন্তু ইউক্রেন বা রাশিয়া কারোর পক্ষে দাঁড়িয়ে অপরের বিরুদ্ধে কোনো কথা বলেনি। ভারত তার চিরকালীন বন্ধু রাশিয়ার পাশ থেকেও কিন্তু সরে যায়নি। যখন গোটা পৃথিবী রাশিয়াকে আইসোলেট করে দিয়েছে, তখনও কিন্তু ভারত রাশিয়ার পাশে থেকেছে। রাশিয়ার থেকে খনিজ তেল কিনেছে ভারত, ক্রুড অয়েল কিনেছে ভারত, অপরিশোধিত কাঁচা তেল। রাশিয়া ভারতকে কিন্তু আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক কম দামে সেই তেল সরবরাহ করেছে। আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার ভ্রুকুটি উপেক্ষা করেই কিন্তু ভারত এই তেল কিনে গিয়েছে। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ চাপানোর পরেও কিন্তু ভারত রাশিয়ান তেল কেনা বন্ধ করেনি। প্রকৃত মিত্রের মতোই কাজ করেছে ভারত। কেননা ভারত তো ভোলেনি যে 1971-এর পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ ভারত লড়েছিল, যে যুদ্ধের মধ্য দিয়ে জন্ম হয়েছিল বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের, সেই যুদ্ধে যখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমী দেশগুলি, গোটা পশ্চিমী দুনিয়া পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, তখন একমাত্র সোভিয়েত ইউনিয়ন ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছিল। তো আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত এবং রুশ মিত্রতা কিন্তু বারে বারে পরীক্ষিত, প্রমাণিত, এবং সেটা যেন আরেকবার আমরা দেখতে পেলাম। নর্থ ইস্টকে কেন্দ্র করে এক বৃহত্তর ষড়যন্ত্রের যে জাল, সেটার পর্দাফাঁস হওয়া সম্ভব হলো রাশিয়ান গোয়েন্দাদের ইন্টেলিজেন্সের তথ্য প্রদান করা এবং অবশ্যই আমাদের ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির সক্রিয়তার ফলে। তবে হয়তো আগামী দিনে এই ষড়যন্ত্রের জাল আরও উন্মোচিত হবে। এনআইএ এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু বলছে না। মনে রাখতে হবে, ভারতবর্ষ কিন্তু এখন আন্তর্জাতিকভাবে অনেক দেশের কাছেই নিছকার মিত্র দেশ নেই, তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এবং সেই তালিকায় যে মার্কিন যুক্তরাষ্ট্র নেই, তাই বা কে বলতে পারে? ভারতের উপর একতরফাভাবে ট্যারিফ চাপানো কিংবা অনেক ক্ষেত্রে ভারতকে হুমকি ধামকি দেওয়ার যে লক্ষণ আমরা দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে মাঝে মধ্যে, তাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত আর কতটা বিশ্বাস করতে পারবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে। কিন্তু ভারতকে তো থামলে চলবে না। চীন হোক কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র বা যে কোনো দেশ হোক, ভারতকে কিন্তু নিজের লক্ষ্যে অবিচল থেকে উন্নতির পথে এগিয়ে যেতে হবে। এক উন্নত বিকশিত ভারতের লক্ষ্যে ভারত এগিয়ে যাবে, এটাই আমরা চাই। তাই ভারতকে অস্থির করার জন্য বা অস্থিতিশীল করার জন্য এরকম ভ্যান ডাইক বা ইউক্রেনীয়দের মতো যারা আসছে, তারা আগামী দিনে এলেও কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না।
আমরা ভারতীয়রা ঐক্যবদ্ধভাবে এবং আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি সক্রিয় থেকে এবং ভারতের মিত্র দেশগুলি বিশেষত রাশিয়া তাদের সাহায্য সহযোগিতায় আমরা আগামীতে সমস্ত ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে দেব। ভারতবর্ষ ঐক্যবদ্ধ ছিল, ভারতবর্ষ ঐক্যবদ্ধ আছে এবং আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবে, সমৃদ্ধ হবে, এগিয়ে যাবে। তো আজকের ভিডিওতে আপাতত এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।